কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী, অর্থাৎ ভাইরাল ইনফেকশন কোন ভিটামিন হচ্ছে সাহায্য করে না, সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি না ভিটামিন কে। তাহলে উত্তর হয়ে যাবে ভিটামিন সি, বি হচ্ছে সঠিক। ওয়েলকাম অল, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ। আজ আলোচনা করব 2013 সালের হয়ে যাওয়া প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডব্লিউবিপির জন্য। কারণ আপকামিং এক্সামের জন্য তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কিন্তু পড়ে যাওয়া কিন্তু খুবই জরুরি, এবং কোশ্চেনের সাথে বিভিন্ন ব্যাখ্যা এবং টোটাল যে সমাধান কোশ্চেন, কারণ এই রিলেটেড যদি কোশ্চেন আসে তোমাদের সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। সেই জন্য প্রশ্নটার অ্যান্সার এবং অ্যান্সার সহ টোটাল ব্যাখ্যা কিন্তু করিয়েছি ভিডিওটিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর অবশ্যই করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চলো শুরু করি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটি তোমাদের জন্য। চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন দিয়েছে এইচআইভি সংক্রমণ থেকে। মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জীবনবিজ্ঞানের রোগ এবং জীবাণু। এইচআইভি সংক্রমণ কোনটির দ্বারা শুধুমাত্র ছড়াতে পারে? দেখো, পরস্পর আলিঙ্গন করলে, না একসঙ্গে খাবার খেলে, না সাধারণ শৌচাগার ব্যবহার করলে, না অন্যের রেজার দিয়ে সেভিং করলে। তাহলে দেখো, জাস্ট একটুখানি বুঝে নাও। দেখো, যে এইচআইভি হচ্ছে এমন একটা রোগ যেটা শুধুমাত্র কিন্তু রক্তের কণটাকে আসে, বা আমাদের যে রস আছে, ঠিক আছে, শুক্রাণু রস বলো, এই সমস্ত রসের মাধ্যমেই কিন্তু ছড়িয়ে পড়ে, অর্থাৎ ব্লাড কানেক্টেড কিন্তু হতে হবে। এই জন্য এই চারটে অপশনের মধ্যে একটা অপশনই মনে হচ্ছে, যেটা হচ্ছে রেজার দিয়ে সেভিং করলে, অর্থাৎ আমরা যখন দাড়ি কাটি তখন যদি কেটে যায়, সেই রক্ত যদি লেগে থাকে, পরবর্তীতে সেই ব্লেড ব্যবহার করলে, যদি অন্যজন ব্যবহার করে, তার যদি ব্লাড কানেক্টেড হয়ে যায় তার সাথেও, তাহলে কিন্তু তার কিন্তু এইচআইভি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার। তারপরে দেখে নেব যে এইচআইভি কী কারণে হয়, বা এইচআইভি কীভাবে ছড়িয়ে পড়ে। তাহলে দেখো, এই টপিক থেকে কোশ্চেন আসলে তুমি কিন্তু পারবে। দেখো, এইচআইভি ছড়ায় নিচের মাধ্যমে: অসংরক্ষিত যৌন সম্পর্ক করলে, তারপরে হচ্ছে সংক্রামিত রক্ত গ্রহণ, যদি এইচআইভি পজিটিভ দ্বারা ট্রান্সফিউশন হয়, অর্থাৎ তুমি হয়তো তোমার রক্ত লাগবে, কিন্তু এমন একজনের রক্ত তুমি নিলে যিনি হচ্ছেন এইচআইভি পজিটিভ, তাহলে কিন্তু তোমার কিন্তু এইচআইভি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্রামিত সুচ বা সিরিঞ্জ ব্যবহার করলে, ড্রাগস বা চিকিৎসা কাজের সময়, ঠিক আছে, চিকিৎসা কাজের সময় বিশেষ করে যারা হাসপাতালে বা বিভিন্ন চিকিৎসা সাথে যুক্ত, যারা এইচআইভি পজিটিভ রোগীর রক্তের সাথে যদি কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু তাদের এইচআইভি হওয়ার সম্ভাবনা আছে। মা থেকে সন্তান, গর্ভকালীন এবং প্রসবের সময় স্তন্যপানের মাধ্যমে কিন্তু মা থেকে সন্তানের মধ্যে কিন্তু এইচআইভি ছড়িয়ে পড়ে। অঙ্গ প্রতিস্থাপন, যদি সংক্রামিত ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করা হয়, তাহলেও কিন্তু এইচআইভি ছড়িয়ে পড়ে। মানে হচ্ছে যার এইচআইভি আছে, ঠিক আছে, টেস্ট না করেই হয়তো তার অঙ্গ, অর্থাৎ কোনো চোখের অপারেশন, মানে তার চোখের অপারেশন, বা হচ্ছে তার হচ্ছে হৃৎপিণ্ড, কিডনি, কোনো কিছু নিয়ে যদি অন্য সুস্থ মানুষের দেহে বসানো হয়, অঙ্গ প্রতিস্থাপন করা হয়, কিন্তু তাহলেও কিন্তু সে এইচআইভি পজিটিভ হবে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যে এইচআইভি ছড়ায় না, অর্থাৎ কোন মাধ্যমে এইচআইভি ছড়ায় না, কীভাবে এইচআইভি ছড়ায় না। দেখো, কোলাকুলি বা হ্যান্ডশেক করলে কোনো দিনই ছড়ায় না, একই টয়লেট ব্যবহার করলে কোনো দিন হয় না, হাঁচি কাশি এবং খাবার ভাগ করে খাওয়া, মানে একই সঙ্গে খাবার খাওয়া, এমনকি একই থালাতে খাবার খাওয়া, একই জায়গায় খাবার খেলে, একই চেয়ার টেবিলে বসে খাবার খেলে কিন্তু হয় না, এবং মশা বা অন্য কোনো কীটের কামড় কিন্তু, অর্থাৎ এইচআইভি রোগ কিন্তু মশাবাহিত নয়। তাহলে দেখো, এইচআইভি সম্পর্কে ডিটেলস তোমার কিন্তু ধারণা হয়ে গেল। এবার এইচআইভি যেমনই কোশ্চেন আসুক তোমরা কিন্তু পারবে। এর সাথে বলেছি যে এই এইচআইভি যে পরীক্ষা, ঠিক আছে, সেটা হচ্ছে কোন ভাইরাসের দ্বারা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে এডস হচ্ছে ভাইরাস। তারপরে দেখো, এটা হচ্ছে অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী, এটা হচ্ছে পলিটিক্যালি কোশ্চেন, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানের। দেখো, শহরের গরিব মানুষের উন্নয়ন, না কৃষকদের উন্নয়ন, না ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, না গরিব মানুষের উন্নয়ন। দেখো, অন্তর্দয় কথাটা কিন্তু তোমরা অনেক শুনেছ। সেটা হচ্ছে, দেখবা তোমরা যখন রেশন দোকানে যাবে, রেশন দোকানে যাওয়ার পরে দেখো অন্তর্দয় কার্ড, AAY কার্ড আছে না, ঠিক আছে, অন্তর্দয় কার্ড, এটা হচ্ছে কাদের জন্য অন্তর্দয় কার্ড? একমাত্র হচ্ছে গরিব মানুষের উন্নয়নের জন্য, শুধুমাত্র গরিব মানুষের উন্নয়নের জন্য। সেটা হচ্ছে শহর না গ্রাম, অর্থাৎ গরিব মানুষের উন্নয়নের জন্য কিন্তু অন্তর্দয় পরিকল্পনা কিন্তু গ্রহণ করা উদ্দেশ্য হয়েছিল।
তারপর দেখো ডিটেলসে দেখে নাও। দেখো 28 ডিসেম্বর 1978 সালে উদ্যোক্তা ছিলেন, অর্থাৎ এই অন্তর্দয় পরিকল্পনা কবে হয়েছিল? 28 ডিসেম্বর 1978 সালে। উদ্যোক্তা কে ছিলেন? তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের সরকার। প্রথম চালু হয় রাজস্থানের টোঙ্ক জেলায়, অর্থাৎ প্রথম চালু হয় এই যে অন্তর্দয় যোজনা প্রথম চালু হয় কোথায়? রাজস্থানে। রাজস্থানের কোন জেলায়? টোঙ্ক জেলায়। বর্তমানে অন্তর্দয় ভাবনার উপর ভিত্তি করে অনেক আধুনিক যোজনা চালু হয়েছে, যেমন হচ্ছে অন্তর্দয়া অন্ন যোজনা AAY, তোমাদের আগেই বললাম AAY সম্পর্কে। অতি গরিব পরিবারকে রেশন দোকানে খাদ্যশস্য কম দামে দেওয়া হয়, চালু হয় 2015 সালে। অন্তর্দয় অন্ন যোজনা AAY কার্ড হচ্ছে চালু হয় 2015 সালে। তারপর হচ্ছে দীনদয়াল অন্নদয়া যোজনা, সেটার নাম হচ্ছে ন্যাশনাল আরবান অ্যান্ড রুরাল লাইভলিহুড মিশন। শহর এবং গ্রামের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য এটা সহায়তা করে। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, যে ভারতের সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে সফল? দেখো কোশ্চেনটা একটু পড়বে, দেখো অপশনগুলো দেখবে, চা এবং কফি উৎপাদন, না গম ও আলু উৎপাদন, জোয়ার ও তৈলবীজ উৎপাদন, না গম ও চাল উৎপাদন। দেখো চারটে অপশন দেখে কিন্তু মনে হচ্ছে না যে একটা অপশনও হতে পারে। দেখো গম দু জায়গায় আছে, অপশন অনেকজন কিন্তু গম দেখেই বি অপশন মেরে দেবে, অপশন কিন্তু হয়ে যাবে কিন্তু ভুল। অর্থাৎ গম তো হয়েছিলই, কিন্তু তার সাথে কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল ধানে। এবার ধান তো এখানে অপশনে নেই, কিন্তু অপশন আছে চাল, তাহলে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি সঠিক। সবুজ বিপ্লব করে হয়েছিল দুটো ফসলের উপর, একটা হচ্ছে গম এবং হচ্ছে ধান, কিন্তু গমে সবথেকে বেশি কিন্তু লাভবান হয়েছিল এই সবুজ বিপ্লবের ফলে, এটা কিন্তু মাথায় রাখবে। তারপর দেখো যে ভারতের কৃষিক্ষেত্রের একটি ঐতিহাসিক পরিবর্তন যা 1960-এর দশকে শুরু হয়। এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল খাদ্যশস্যের উৎপাদন বাড়ানো এবং দুর্ভিক্ষ রোধ করা। সবচেয়ে বেশি সফলতা দেখা যায় গম ও চাল উৎপাদনে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যে। তোমরা কমেন্ট করে জানাও যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে, অবশ্যই কমেন্ট করো, দেখি কতজন সঠিক উত্তর দেয়। দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দিয়েছে, সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার কেমন অধিকার? মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, না আইনি অধিকার, না স্বাভাবিক অধিকার? দেখো সংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার, এটা কেমন অধিকার? এটা হচ্ছে একটা আইনি অধিকার। এবার ডিটেলসে তোমরা দেখে নাও যে কেন আইনি অধিকার। দেখো ভারতীয় নাগরিকরা সংসদ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচনে ভোট দিতে পারেন। এটি একটি আইন দ্বারা স্বীকৃত অধিকার, যা ভারতের নির্বাচন আইন 1950 এবং 1951 অনুযায়ী নির্ধারিত হয়েছে। কেন এটি আইনি অধিকার? কেন আইনি অধিকার? সংবিধানের একটি অনুচ্ছেদে একে মৌলিক অধিকার হিসেবে বলা হয়নি। এটি একটি স্ট্যাচুয়ারি রাইট, অর্থাৎ আইন দ্বারা নির্ধারিত এবং পরিচালিত। নির্বাচন কমিশন এবং নির্বাচনী তালিকা অনুযায়ী নাগরিকদের ভোটাধিকার প্রাপ্ত হয়, অর্থাৎ তোমরা এটা মনে রাখবে, এটা হচ্ছে একটা আইনি অধিকার। দেখো বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের জন্য দায়ী নয়, কোশ্চেনটা কিন্তু পড়বে, দায়ী নয়। কার্বন ডাইঅক্সাইড বিপর্যয় নির্গমন এটা দায়ী, CFC নির্গমন দায়ী, বৃক্ষচ্ছেদন আর মিথেন গ্যাসের নির্গমন, মিথেন গ্যাসও কিন্তু বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। দেখো চারটে অপশনের মধ্যে একটা অপশনই হচ্ছে সেটা দায়ী নয়, সেটা হচ্ছে বৃক্ষচ্ছেদন, ঠিক আছে। কিন্তু অনুরূপভাবে দেখতে গেলেও কিন্তু দেখা যায় যে বৃক্ষচ্ছেদনও দায়ী, কিন্তু এই চারটা অপশনের মধ্যে সি নম্বরটা কিন্তু সঠিক হবে। তারপরে দেখো বৃক্ষচ্ছেদন এবং বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের একটি অবদানকারী, কারণ এটি প্রত্যক্ষভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমন করে। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড নির্গমন, CFC নির্গমন, মিথেন গ্যাসের নির্গমন এগুলো প্রত্যক্ষভাবে কি গ্রিনহাউস নিঃসরণ করে, কিন্তু বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে সরাসরি দায়ী এরাই, কিন্তু বৃক্ষচ্ছেদন এরা কিন্তু দায়ী নয়। পরবর্তী কথা দেখো 6 নম্বর, যে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন কোথা থেকে? 2013 সালের প্রিভিয়াস ইয়ারে দারুণ কোশ্চেন এসেছিল। এই কোশ্চেনগুলো ডিপলি তোমাদের কিন্তু একটু ভাবতে হবে, ঠিক আছে, কারণ এই রিলেটেড কোশ্চেন তোমাদের আসতেই পারে। কোথায় থেকে শুরু করেছিল? সেবাগ্রাম, ডান্ডিতে, সবরমতী, ওয়ার্ধাতে। চোখ বুঝে কিন্তু অ্যান্সার করে দেবে যে সবরমতীতে, কিন্তু অপশন নাম্বার কিন্তু এটা ভুল হয়ে যাবে, অপশন নাম্বার হয়ে যাবে ডান্ডিতে, অপশন নম্বর বি সঠিক। কেন হবে ডান্ডিতে? দেখো ব্যাখ্যাটা দেখে নাও। দেখো 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন ডান্ডি অভিযান দিয়ে শুরু করেন, অর্থাৎ তিনি সবরমতীতে করুন যেখানেই করুন কিন্তু কোন অভিযান দিয়ে শুরু করেছিলেন? ডান্ডি অভিযান শুরু করেছিলেন। কত সালে? 1930 সালে 12ই মার্চ তিনি সবরমতী আশ্রম থেকে যাত্রা শুরু করেন। যদি বলেন যে কোথায় থেকে যাত্রা শুরু করলেন, সেটা হচ্ছে সবরমতী আশ্রম থেকে, ঠিক আছে। 24 দিন পর ডান্ডি সমুদ্র তটে পৌঁছে লবণ আইন
ভেঙে লবণ তৈরি করেন। তবে এখানে যাত্রা শুরু হয়েছিল সভামন্ত্রী আশ্রম থেকে এবং ডান্ডিতে আইন অমান্য কর্মসূচি কার্যকর হয়। আইন অমান্য কর্মসূচি কার্যকর হয়েছিল কোথায়? ডান্ডিতে। এগুলো মাথায় রাখবে, ছোট ছোট পয়েন্ট কিন্তু মাথায় রাখলে প্রশ্নে আইন অমান্য আন্দোলন শুরু করেন বলতে ডান্ডিতে লবণ আইন অমান্যকেই মূল বলে কিন্তু ধরা হয়েছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডান্ডিতে। মাথায় রাখবে এগুলো। দেখো বারদৌলি সত্যাগ্রহ 1928 কত সালে হয়েছিল? 1928, সেটা মেনশন করে দিয়েছে। এর নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী, মহাদেব দেশাই, না সর্দার বল্লভভাই প্যাটেল, না জনজীবন শর্মা? তাহলে উত্তরে যে বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তোমাদের এর আগেও আমি 2016 সালের এবং 2019 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করিয়ে দিয়েছি। সেই কোশ্চেন তোমরা যদি না দেখে থাকো, টোটাল ডিটেলসে ঠিক এইভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটো ইয়ারেরই কোশ্চেনের লিঙ্ক থাকবে, ঠিক আছে? 2019-এর দুটো পার্টে করা আছে, পার্ট 1 এবং পার্ট 2। সমস্ত কোশ্চেনগুলো ডিপলি তোমরা দেখে যাও, খাতায় কিন্তু নোট করো, এই কোশ্চেনগুলো নোট করো অ্যান্সার সমেত, এবং ওই কোশ্চেনগুলো তোমরা কিন্তু নোট করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং ভিডিও শেষেও লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তারপরে দেখো গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বারদৌলি বর্তমান গুজরাটে কৃষকদের উপর কর বৃদ্ধি করার বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। সর্দার প্যাটেলের নেতৃত্বে কৃষকরা কর দিতে অস্বীকার করেন। আন্দোলন সফল হলে সরকার কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। এই আন্দোলনের সফল নেতৃত্ব জনগণ তাকে সর্দার উপাধি দিয়েছিলেন। তাহলে বারদৌলির মানুষেরা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু সর্দার উপাধি কিন্তু দিয়েছিল। অনেক সময় কিন্তু পরীক্ষা এসেছে, অনেক পরীক্ষায়ও এসেছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর অনেক বইতে লেখা আছে যে মহাত্মা গান্ধী দিয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধী কিন্তু সর্দার উপাধি দেননি বল্লভভাই প্যাটেলকে। সঠিকটা তোমরা সবসময় জানো, তোমাদের ভুল কম হবে। তারপরে দেখো কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? অর্থাৎ ভাইরাল ইনফেকশন কোন ভিটামিন হচ্ছে সাহায্য করে না? সেটা হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, মানে ভিটামিন কে। তাহলে উত্তর হয়ে যাবে ভিটামিন সি। বি হচ্ছে সঠিক উত্তর। কারণ কি? দেখো ভিটামিন সি শরীরের ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। সাধারণত সর্দি কাশি, হালকা ভাইরাল ইনফেকশনে এটি সহায়ক ভূমিকা কিন্তু গ্রহণ করে। তারপরে দেখো অন্যান্য যে সহায়ক ভিটামিন, সেটা হচ্ছে ভিটামিন ডি ইমিউনো সিস্টেমকে অতি সক্রিয় করে তোলে ভিটামিন ডি, এবং ভিটামিন এ এবং ই কোষ রক্ষায় সাহায্য করে, ঠিক আছে? দেখো ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন যে সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরে দাগমের রেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ? অর্থাৎ সূর্য দাগমের রেখার নিচে থাকে, তাও আমরা সূর্যকে উপরে দেখতে পাই। এর কারণ কি? প্রতিসরণ, নিম্নচাপ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, না বিচ্ছুরণ? তাহলে উত্তর হিসেবে কিন্তু প্রতিসরণ। অর্থাৎ আমাদের চোখ, ঠিক আছে? দেখো ব্যাখ্যাটা দেখে নাও, ব্যাখ্যাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো সূর্য ওঠার ঠিক আগে এবং সূর্য ডোবার একটু পরে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই, কারণ সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় বিভিন্ন স্তরে ভিন্ন ঘনত্বের ভেদে বেঁকে বেঁকে কিন্তু প্রতিসরণ ঘটে। ফলে সূর্য তখন বাস্তবে দৃষ্টিসীমার নিচে থাকলেও আলো বেঁকে আসে আমাদের চোখে এসে পৌঁছায়। কিন্তু আমাদের চোখ কিন্তু সেই সূর্যকে আকাশেই দেখতে পায়, কারণ আমাদের চোখ কিন্তু হচ্ছে বাঁকা পথকে অনুসরণ করতে পারে না, কারণ আমাদের দৃষ্টি সবসময় কিন্তু সরলরেখায় যায়। তারপরে দেখো 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আইএনএ আত্মপ্রকাশ করে কোথায়? জাপানে, বার্মায়, মালয়ে, না সিঙ্গাপুরে? 1943 সালে কোথায়? সিঙ্গাপুরে। এই আইএনএ, এই আর্মি দলের ক্যাপ্টেন কে ছিলেন, অর্থাৎ মূল উদ্যোক্তা কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। 1943 সালে 21শে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গড়ে তোলেন। সেই সঙ্গে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আইএনএ আজাদ হিন্দ ফৌজের পুনর্গঠন করেন। এই ঘটনার মাধ্যমে আইএনএ আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়। আজাদ হিন্দ সরকারকে জাপান, জার্মানি, ইতালি সহ 9টি দেশ কিন্তু স্বীকৃতি দেয়। আইএনএর স্লোগান ছিল কি? দিল্লি চলো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে রাজ্যসভায় সদস্যদের নির্বাচিত করেন কে? রাজ্যসভায় সদস্যদের নির্বাচিত করেন কে? জনগণ? অবশ্যই না, রাজ্যসভায় জনগণ নির্বাচিত করেন না। বিধানসভায় নির্বাচিত সদস্যগণ, না লোকসভা, না বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ? তাহলে হচ্ছে রাজ্যসভায় সদস্যদের নির্বাচিত হয়, বিধানসভায় নির্বাচিত সদস্যগণ। অপশন নম্বর ডি সঠিক। দেখো রাজ্যসভা হলো ভারতের সংসদের উচ্চ কক্ষ। এবার নিম্ন কক্ষ কি? কমেন্ট করে জানাও। রাজ্যসভার সদস্যদের জনগণ সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেন না। প্রতিটি রাজ্য থেকে রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন সেই রাজ্যের বিধানসভায় নির্বাচিত সদস্যদের দ্বারা আনুপাতিক এবং প্রতিনিধিত্ব পদ্ধতিতে একক স্থানান্তরযোগ্য ভোটের মাধ্যমে।
তারপর দেখো যে রাজ্যপালকে শপথ গ্রহণ করান কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, না হাইকোর্টের প্রধান বিচারপতি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শপথ থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের প্রধান হচ্ছে রাজ্যপাল, রাজ্যের হচ্ছে প্রধান কোর্ট হচ্ছে কি? হাইকোর্ট, সেজন্য হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপর দেখো প্রতিটি রাজ্যের রাজ্যপাল মানে গভর্নর হলে ওই রাজ্যের রাষ্ট্রপতির প্রতিনিধি। তিনি দায়িত্ব গ্রহণের সময় শপথ গ্রহণ করেন সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতির উপস্থিতিতে। যদি হাইকোর্টের প্রধান বিচারপতি না থাকেন তবে হাইকোর্টের অন্য যে কোনো বিচারপতি কিন্তু শপথ গ্রহণ করাতে পারেন। তবে এটি ভারতের সংবিধানের অনুচ্ছেদে কত নম্বর আছে? 159 অনুযায়ী কিন্তু নির্ধারিত। পরবর্তী প্রশ্ন, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? বেরিং প্রণালী, পক প্রণালী, ফার্স্ট প্রণালী, মালাক্কা প্রণালী? তাহলে উত্তর হয়ে যাবে পক প্রণালী। পক প্রণালী সঠিক অ্যান্সার। অবস্থান দেখো, ভারতে উত্তরে হচ্ছে তামিলনাড়ু রাজ্যের উপকূল হচ্ছে রামেশ্বরম এবং দক্ষিণে শ্রীলঙ্কার উত্তর উপকূল হচ্ছে জাফনা। এই দুটি স্থানের মধ্যবর্তী জলভাগকে বলা হয় পাল্ক প্রণালী বা পক প্রণালী। এবার দেখো পক প্রণালীকেও এখানে যে একটা ব্রিজ আছে সেটা হচ্ছে আদমস ব্রিজ বা রাম সেতু বলা হয়। যে পাল্ক প্রণালী বা পক প্রণালীর মধ্যে রয়েছে এক ধরনের চুনাপাথরের প্রাকৃতিক শৃঙ্খল, যাকে হচ্ছে আদমস ব্রিজ বা রাম সেতু বলা হয়। এটি রামেশ্বরম মানে ভারতের রামেশ্বরম থেকে মান্নার দ্বীপ শ্রীলঙ্কা পর্যন্ত সংযুক্ত করে। হিন্দু পুরাণ অনুসারে এটি রামচন্দ্রের বানরসেরা দ্বারা নির্মিত হচ্ছে সেতু, যা রামায়ণে বর্ণিত রয়েছে, যাকে বলা হয় কি? রাম সেতু। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোশ্চেনটা বহুতবার রিপিট হয়েছে, আবারও হতে পারে। ধান শিল্প, পাট শিল্প, পেট্রো রসায়ন শিল্প, না বয়ন শিল্প? তাহলে উত্তর হয়ে যাবে পেট্রো রসায়ন শিল্প। দেখো উদীয়মান শিল্প কাকে বলে? উদীয়মান শিল্প বলতে বোঝায় এমন শিল্প যা নতুনভাবে গড়ে উঠেছে, দ্রুত বিকশিত হচ্ছে এবং ভবিষ্যতে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই শিল্পগুলিকে আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়, এগুলির চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে। এই উদীয়মান শিল্পে পেট্রো রসায়ন শিল্পের চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে। মোস্ট ইম্পর্টেন্ট, যে কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? দেখো তোমাদের প্রথম মানে ভারতের প্রথমকে নিয়ে মহিলা এবং পুরুষ আলাদা আলাদা আমি ভিডিও তৈরি করে দেবো। কিন্তু এই কোশ্চেনটা দেখে না যে বাচেন্দ্রী পাল, জুঙ্কো তাবেই, আরতি সেন, না হচ্ছে ফতুয়া হচ্ছে চুহা? তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু বাচেন্দ্রী পাল। ঠিক আছে, বাচেন্দ্রী পাল কিন্তু ভারতীয় প্রথম মহিলা কিন্তু এভারেস্টে উঠেছিলেন। দেখো বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম ভারতীয় মহিলা, ইনি হচ্ছেন এভারেস্ট জয় করেন। তিনি 23 মে 1984 সালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় পৌঁছান। জুঙ্কো তাবেই, এটাও আসে যে পৃথিবীর প্রথম হচ্ছে জুঙ্কো তাবেই, যিনি হচ্ছেন জাপানের নাগরিক। তিনি 1975 সালে কিন্তু এভারেস্টে উঠেছিলেন। তারপরে দেখো ম্যানোমিটার যন্ত্রের দ্বারা চাপ মাপা হয়, মানে কিসের চাপ মাপা হয়? জলের, রক্তের, তেলের, না গ্যাসের? তাহলে ম্যানোমিটার হচ্ছে গ্যাসের চাপ মাপা হয়। তারপরে দেখো কাজিরাঙ্গা জাতীয় পার্ক, কাজিরাঙ্গা ফরেস্ট, ন্যাশনাল ফরেস্ট, এটা কোথায় অবস্থিত? অসম, গুজরাট, মধ্যপ্রদেশ, না হরিয়ানা? উত্তর হয়ে যাবে অসম, মানে আসাম। দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান সম্পর্কে অবস্থান হচ্ছে অসম রাজ্যে ব্রহ্মপুত্র নদের তীরে। একশৃঙ্গ গন্ডারের জন্য জগৎ বিখ্যাত। কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত? অনেকবার এসেছে, একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। একটি ইউনেস্কো দ্বারা ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত। 1905 সালে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করা, 1974 সালে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে। এবার দেখো তোমাদের এই কোশ্চেন দিয়ে দিয়েছিল যে নিচে তালিকা থেকে দুটি তালিকা কিন্তু মেলাতে হবে। দেখো ল্যাকটিক অ্যাসিড কিসে পাওয়া যায়? ল্যাকটিক হচ্ছে টক দই, তারপর হচ্ছে টার্টারিক অ্যাসিড হচ্ছে তেঁতুলে, অক্সালিক অ্যাসিড হচ্ছে টমেটো, আর হচ্ছে সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে অপশন হয়ে যাবে 4। ঠিক আছে, আর সেই অনুযায়ী তোমাদের সি বা তোমাদের অপশন দেখো 3 হয়ে যাবে, অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এরকম কোশ্চেন কিন্তু দিয়ে দেয় তালিকা মেলানোর। ঠিক আছে, দেখো ঝরিয়া হচ্ছে কয়লা খনি, কোথায় পাওয়া যায়? ঝরিয়া হচ্ছে রানীগঞ্জ হচ্ছে কোথায়? পশ্চিমবঙ্গের। উড়িষ্যার হচ্ছে তালচের। ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ড। আর কোবরা হচ্ছে কোথায়? কোবরা হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে, তাহলে ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ড, মানে 3-এরই এই অপশনটা 4টে একটু গন্ডগোল আছে। ঠিক আছে, তারপরে দেখো নিচে তালিকা দুটি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি, এটা হচ্ছে 65 বছর বয়স পর্যন্তই থাকতে পারে। হাইকোর্টের রাজ্যের বিচারপতি 62 বছর পর্যন্ত, মানে এটা হচ্ছে সব কিছুই মেলানো আছে। ঠিক আছে, 1-1, 1-E এইভাবে কিন্তু মেলানো হচ্ছে 1, 2, 3, 4। ঠিক আছে, তাই সেই অনুযায়ী অপশন হয়ে যাবে এ হচ্ছে সঠিক অ্যান্সার।
তাহলে এই ছিল 2013 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমাদের টোটাল ব্যাখ্যা সহ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদের কিন্তু আমি প্রতিনিয়তই ক্লাস দিয়ে যাচ্ছি, দারুণ দারুণ ক্লাস আসছে, তোমাদের সামনেই পরীক্ষা, সেইভাবে প্রিপারেশন শুরু করে দাও। জিকে সম্পর্কে তোমাদের বলছি যে জিকেতে তোমাদের কিন্তু হায়েস্ট নাম্বার কিন্তু তোমাদের পাইয়ে দেবো, সেজন্য কিন্তু আমার চ্যানেলটিকে ফলো দিয়ে অবশ্যই কিন্তু রাখতে হবে। তোমাদের এর আগে আমি টোটাল ডিটেলসে একটা ফুল যে সিলেবাস সম্পর্কে একটা ভিডিও করে দিয়েছি, তার লিঙ্কও কিন্তু থাকবে, অবশ্যই দেখে নেবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো করে প্রিপারেশন নাও, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।